ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে, ইন্ডিয়া তাকে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে। হাসিনা মরে গেলে তো নিষ্কৃতি পেয়ে জাহান্নামে চলেই গেল, কিন্তু তার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে। এমনি হিতি নাসন্না বড়ি দিছে আরো ঢোলে বাড়ি, ওনার টার্গেট যেটা ওটা কইলাই ছাড়বে উনি। আওয়ামী লীগ যে বিপদে তারই সংকেত দেয় এই ঘটনাগুলো। যেমন কদিন আগে এপি অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে ইন্টারভিউ দিল সজীব অজিত জয়, তার চাইতে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিল হাসিনা রয়টার্সের সঙ্গে। কখনো কখনো মন্দের ভিতরে দারুণ কিছু অপেক্ষা করে এবং সেটি মানুষ খুব চমৎকার ভাবে উপভোগ করে। ওয়াকার তাকেও রক্ষা করতে পারবে না, বা হাসিনাকেও রক্ষা করতে পারবে না, বা আওয়ামী লীগকেও রক্ষা করতে পারবে না। দেখো শাবাশ, ধর তক্তা মার পেরে, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে। দিছে দিছে দিছে, একদম জায়গা মতো দিছে। আমার খুব ভালো লাগছে, মাঝে মাঝে মুখের উপরে কিক মারতে হবে। কুকুর কামড় দিতে আসলেই মগু দিয়া মাথা দিয়ে ভেঙে ফেলতে হবে। ওই লগে 10 কুত্তা ডরাইয়া দৌড় দিবে। খুবই আনন্দের খবর, ভালো খবর। খবরটা যে ভালো সেটা টাইটেল থেকে বুঝতে পারছেন। মহাবিপদে আওয়ামী লীগ। কেন মহাবিপদ? হাসিনা মরে নাই। এই দুটো খবরই আমার জন্য খুবই ভালো খবর, কারণ আমাদের দেশের জন্য খুবই ভালো সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রোটেক্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন বাংলাদেশ, ওয়াকার তাকেও রক্ষা করতে পারবে না, বা হাসিনাকেও রক্ষা করতে পারবে না, বা আওয়ামী লীগকেও রক্ষা করতে পারবে না। দেখো ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে, ইন্ডিয়া তাকে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে। কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আজমি, আমি আপনার প্রতি অনেক শ্রদ্ধা রেখে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনার আব্বাকে কে পছন্দ করে অথবা করে না এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, কিন্তু বাংলাদেশের জন্য আপনার আব্বা একজন প্রবাদ পুরুষ, নেগেটিভলি অথবা পজিটিভলি। অনেকের দৃষ্টিতেই গোলাম আজম সাহেব ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে উনি জন্মেছেন, দেশেরই নাগরিক ছিলেন। আপনিও একজন উজ্জ্বল নক্ষত্র, কিন্তু স্রেফ আপনাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিবে এবং পিএনজি ডিক্লেয়ার করবে না, এই জন্য আপনি ওয়াকারকে গ্লোরিফাই করবেন, তাকে বাইপাস করিয়ে কোনোভাবে বিচার থেকে দূরে রাখার চেষ্টা করবেন। কেন যেন মনে হয় এটা আপনার দুর্বলতা। আমি আশা করবো এই দুর্বলতা থেকে আপনি যেন বেরিয়ে আসেন। আপনি বলেছেন জাজ অ্যাডভোকেট জেনারেল অফিসের ডিরেক্টরদের সাথে 4-5 জনের সাথে আপনি কথা বলেছেন এবং তারা বলেছে এই দোষী অপরাধী খুনি গুণকারী এদের বিচার করার আইন ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে নাই। এই কথাটা আমি এর আগেও একবার বলেছি, আবারও বলি। ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে গুম খুন এদের বিচার নাই, কিন্তু শৃঙ্খলা ভঙ্গে বিচার করা যেত। এদেরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো বিচার করা হয় নাই। কর্নেল রিদওয়ানকে কি গ্রেফতার করা হয়েছিল? ক্লোজ করা হয়েছিল? আয়না ঘরে যারা টর্চার করেছে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছিল? তাদেরকে কি আর্মির প্রচলিত আইনে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কোন আইন গঠন করা হয়েছিল কিনা, বিচার বিভাগ তদন্ত হয়েছিল কিনা? করে নাই। আপনি যখন এ ধরনের ইনজেনুইন কথাগুলো বলেন, আমার মনে হয় না আপনি চিন্তা করে বলেছেন। ঠিক যেমনি আয়নাঘর থেকে বেরিয়ে নতুন একটা গামছা সামনে তুলে বলেছেন 8 বছর এই গামছা দিয়ে আমি চোখ মুছেছি। আপনি নিজেকে ছোট করেছেন। আবারও কেন যেন মনে হচ্ছে আপনি একই আবর্তে আপনি ঢুকে যাচ্ছেন। নাম্বার 1। নাম্বার 2, আমি মনে করি না জেনারেল ওয়াকার অথবা এই অপরাধী আর্মি অফিসার যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দে আর নাথিং স্পেশাল। তারা হয়তো আমার, আপনার বা অন্য কারো ভাই বোন আত্মীয় স্বজন, ফাইন, কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, এরা আইনের ঊর্ধ্বে না, এরা স্পেশাল কেউ না, কিন্তু ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শে এবং সহায়তায় they are acting like they are chosen one, whereas in reality they are not the chosen one. They are just bunch of criminal, they are just bunch of murderer, they are just bunch of kidnapper, they are just bunch of lowlife. কিন্তু তাদেরকে স্পেশাল করে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ ভারতের স্বার্থ রক্ষার জন্য ডিজিএফআই ফোর্স গুলোতে নির্লজ্জ সেনা অফিসার যারা বলে যে আমরা গর্বিত সেনা অফিসার, আপনারা বালের গর্বিত সেনা অফিসার, কারণ আপনাদের চোখের মধ্যে দিয়ে, চোখের সামনে ডিজিএফআই বিল্ডিং এর 2টা ফ্লোর রকে দেওয়া হয়েছিল। আপনারা কার বাল ছিঁড়েছিলেন? ওই রয়ের অফিসাররা ডিজিএফআই বিল্ডিং এ বসে নির্ধারণ করত কে প্রমোশন পাবে, কে প্রমোশন পাবে না।
আপনাদের এই লজ্জা কি রাখবেন? আপনারা এখনো বেঁচে আছেন কি করে? গলায় রশি দিয়ে ঝুলে পড়েন না কেন? এখনো সবাই বলতে চাচ্ছে জেকব মিল্টন সেনাবাহিনীকে গালি দেয়, কিন্তু আপনারা কি চিহ্নিত করেন নাই? সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনীর কমান্ডের কথা বলছি। তো সেনাবাহিনীর কমান্ড হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন। ইঞ্জিন যেদিকে যায় বগিগুলো ইঞ্জিনের পিছনে দৌড়ায়। যেখানে ওয়াকার আপনাদের ইঞ্জিন আর পিছনে বগিগুলো দৌড়াচ্ছে, তাইলে ওয়াকারের পিছনে দৌড়ানো বগিগুলো তারা তো রেল লাইনের উপরে নাই, লাইন থেকে বিচ্যুত। লাইন থেকে যদি বিচ্যুত হয় আপনাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত আপনারা কি ভেবে দেখেছেন? বারবার বলেন সেনাবাহিনীকে গালি দিয়েন না। ওয়াকারের পিছনে দৌড়ানো বগিগুলো, অর্থাৎ আপনারা তো বগি, আপনাদেরকে কি করে বলবো জি ইউ আর অন দ্য রাইট ট্র্যাক? ওয়াকার সমগ্র ষড়যন্ত্র করছে সে তিনটা কারণে। এক, তার নিজের পাশা বাঁচানো, কারণ সে একজন অপরাধী। দুই, তার আত্মীয় হাসিনাকে বাঁচানোর জন্য হি উড ডু এনিথিং এন্ড এভরিথিং। নাম্বার টু। নাম্বার থ্রি, উইদাউট ইন্ডিয়ান ইন্টারেস্ট, উইদাউট প্রোটেক্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন বাংলাদেশ, ওয়াকার তাকেও রক্ষা করতে পারবে না, বা হাসিনাকেও রক্ষা করতে পারবে না, বা আওয়ামী লীগকেও রক্ষা করতে পারবে না। Therefore, ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়া পরামর্শে করছে। ইন্ডিয়া তাকে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে, কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে। আমি যদি বলি সে আইনের ঊর্ধ্বে কিনা, না, সে আইনের ঊর্ধ্বে না, কিন্তু ভারতের পরামর্শে সে নিজেকে ঊর্ধ্বের কিছু মনে করছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে যারা আজও ওয়াকারকে গ্লোরিফাই করে বলতে চায় যে ওয়াকারুজ্জামান, মির্জা ফাখ, জেনারেল ফজলে লাহি আকবর এবং রাজেশ অগ্নিহোত্রীর মিটিং হয় নয়, আমি তাদেরকে বলবো আপনাদের চোখের উপরে গু পড়ে আছে, ওই গুটা একটু ধুয়ে মুছে ফেলেন। ওই গু চাটার অভ্যাস তো আপনাদের ভারতের দালালি করার জন্য। হিন্দুস্তান টাইম যদি বলে যে ওয়াকার দেখা করেছে, দেন ওয়াকার দেখা করেছে। ভারতীয় মিডিয়া যদি বলে মির্জা ফাখ, আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন এবং আব্বাস এরা ভারতীয় দালাল, দেন এরা ভারতীয় দালাল, এরা ভারতের লোক, এরা অমিত শাহ এবং মোদীকে নিয়ে বাংলাদেশের ধ্বংসই চাইবে। ডক্টর মুজিব আজকে তার শেষ বক্তব্যে একটা কথা বলে গেছে, আওয়ামী লীগ গত 16 বছর কি করে ক্ষমতায় থেকেছে। বিএনপির সিদ্ধান্ত গ্রহণকারী প্রত্যেকটা সিনিয়র নেতা, তাদেরকে বড় এনভেলপ দেওয়া হয়েছে, লক্ষ টাকা না, কোটি টাকার এনভেলপ প্রত্যেকটা মাসে দেওয়া হয়েছে আন্দোলনের না করার জন্য। ওই এনভেলপ সালাউদ্দিন পেয়েছে, ওই এনভেলপ মির্জা ফাখ পেয়েছে, ওই এনভেলপ আমির খসরু মাহমুদ পেয়েছে, ইকবাল হোসেন টুকু পেয়েছে, সামাওয়াত পেয়েছে, আব্দুল আউয়াল মিন্টু এবং মোহাম্মদ সালাম পেয়েছে, আমানুল্লাহ আমান পেয়েছে, খায়রুল কবির খোকর পেয়েছে, গোরখদক আব্বাসের বউ আফরোজা আব্বাস পেয়েছে। আজকের আমরা যেমন বলি সেনাবাহিনী রং ট্র্যাকে আছে ওয়াকারের নেতৃত্বে, কারণ ওয়াকার ভারতীয় গুণ। অনেকে বলেন, আমি কমেন্টের ভিতরে অনেক সময় দেখি জেকব মিল্টন সব সময় বিএনপিকে ব্যাড মাউথ করে। একটা কথা বলি, জামাত জনবান্ধব নীতিতে বিশ্বাস করে, জনকল্যাণ নীতিতে বিশ্বাস করে। জামাতের লোকজনের ভিতরে নীতিবোধ কাজ করে, জামাতের লোকজনদের ভিতরে ঈমান কাজ করে। এখন ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি যদি বুকে হাত দিয়ে বলেন আপনার ঈমান কাজ করে, তাইলে আপনি কি অন্য একজন ঈমানদারকে ভালো বলবেন না? আপনি অন্য একজন সত্যবাদীকে সত্যবাদী বলবেন না? আপনি জনবান্ধব, জনকল্যাণকে, জনগণের ওয়েলফেয়ার বলবেন না? একটা সত্যকে সত্য বলতে গেলে আমার তো জামাত হওয়ার দরকার নাই, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি সর্বহারা পার্টি করতে পারি, আমি বামপন্থী করতে পারি, বিএনপি করতে পারি, কিন্তু সত্যকে সত্য বলার জন্য আমার রাজনৈতিক পরিচয়ের দরকারটা কি? বিএনপি যদি জনকল্যাণমূলক কাজ বা পলিসি নিয়ে কথা বলে, জনকল্যাণমূলক কাজ এবং জনগণের অনুভূতি নিয়ে তারা পলিসি মেক করে বা রাজনীতি করে, তাহলে তো তাদেরকে গালি দেওয়ার দরকার নাই। কিন্তু যেখানে তারা বসিয়ে রেখেছে দেশের শত্রু সালাউদ্দিনকে, দেশের শত্রু আমির খসরু মাহমুদকে, দেশের শত্রু মির্জা ফাখ, আব্দুল আউয়াল মিন্টুকে, আমি তাদেরকে গালি দেবো না তো চুমা দেব? দর্শক আপনারা আপনাকে জিজ্ঞাসা করে দেখেন, আমরা কি দেশের সাথে কাজ করব না দেশের বিরুদ্ধে কাজ করব? দেশের সাথে যদি কাজ করি তাইলে আমরা মেজর জলিল হব, আর দেশের বিপক্ষে যদি যাই আমরা জেনারেল ওয়াকার হব, জেনারেল এরশাদ হব,
জেনারেল ফজলে এলাহি আকবর হব, কর্নেল রিদওয়ান হব, জেনারেল মুজিব হব। এখন এই ভারতপন্থীরা যদি আমাদের দেশের আদর্শ, খবরটা যে ভালো সেটা টাইটেল থেকে বুঝতে পারছেন। মহাবিপদে আওয়ামী লীগ। কেন মহাবিপদ? হাসিনা মরে নাই। এই দুটো খবরই আমার জন্য খুবই ভালো খবর, কারণ আমাদের দেশের জন্য খুবই ভালো সংবাদ। হাসিনা মরে গেলে তো নিষ্কৃতি পেয়ে জাহান্নামে চলেই গেল, কিন্তু তার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে। এখন তারা আলগা মুমিনের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হুমকি দিচ্ছে, ইংরেজ সরকার হুমকি দিচ্ছে। কতগুলো ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, যেগুলো কাকতালীয় নয়। আওয়ামী লীগ যে বিপদে তারই সংকেত দেয় এই ঘটনাগুলো। যেমন কদিন আগে এপি অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে ইন্টারভিউ দিল সজীব অজিত জয়, তার সাথে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিল হাসিনা রয়টার্সের সঙ্গে। এবং আব্দুল মোমেন, আলগা মোমেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। আর আব্দুল মোমেন 24 তারিখে একটা চিঠি লিখেছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুটেরেসকে, যে বাংলাদেশে একটা আনইলেক্টেড সরকার এবং এই 2024-এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে 3200 পুলিশ নাকি মারা গেছে। সুতরাং পুলিশ মারা গেছে বেশি, মাত্র 600 জন লোক মারা গেছে বাংলাদেশে, এবং এই সরকার অবৈধ, এবং এই সরকারকে হটানোর জন্য জাতিসংঘের কাছে চিঠি দিচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু, এই কাণ্ডগুলো কিন্তু তাদের হতাশা এবং তারা যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উত্তরণের জন্য তাদের শেষ প্রচেষ্টা। যেমন বাংলাদেশে প্রচলিত একটা জোক আছে যে হাসিনা এখন ডক্টর দোয়া ইউনূসও করতে পারে না, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায়, সুতরাং দোয়া ইউনূসও তার কাছে পরিত্যাজ্য। তো যাই সিরিয়াস ব্যাপারটাতে আসি। আওয়ামী লীগের রাজ্যের বিপদে তার আরেকটা ইন্ডেক্স দেখবেন। ডয়েচে ভেলেতে যিনি ছিলেন আগে, এখন নিউ ইয়র্কে, তারপরে এখন বাংলাদেশে এসেছেন খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনের ব্যাপারে বলা যায় যে তিনি বলেছেন যে তিনি যে যাই বলুক, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান। একজন খুনির সঙ্গে ইন্টারভিউ নেয়া একটা অপরাধ, এটা সে জেনেও না জানার ভান করছে খালেদ মহিউদ্দিন। কেননা ওয়ান্স আওয়ামী লীগার অলওয়েজ অ্যান আওয়ামী, যারা একসময় আওয়ামী লীগ করতো। এটা একই ব্যাপারে প্রযোজ্য। জামাত শাহবাগী, একবার যে শাহবাগী চিরকাল শাহবাগী, একবার যে জামাত চিরকাল জামাত, আর একবার যে আওয়ামী লীগার সে চিরকাল আওয়ামী লীগার। এই তথ্যটা ভুলবেন না, মনে রাখবেন। হাসিনার ইন্টারভিউর যে সার সংক্ষেপ, সেটা হচ্ছে কি, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে সে নির্বাচনে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ও সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ নির্বাচন বয়কট করবে। বিরাট হুমকি, নির্বাচন বয়কট করবে। এবং হাসিনা আরো বলেছে তিনি ভারতেই থেকে যাবেন। আমি ভারতেই থেকে যাব, বাংলাদেশিকে রাজনীতি করব না। তার মানে এটা সজীবাজের জয়। হাসিনা পালিয়ে যাবার পরপরই বলেছিল যে আমার মা আর দেশে ফিরে যাবে না, ভারতেই থাকবে। এটাও তাদের একটা, এটা আমাদের জন্য ভালো খবরই বলা যায়, বিচার হলে ভালো হতো। আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটাও বলছে হাসিনা। তার মানে তারা বয়কট করবে। আর আশার বাণী শোনাচ্ছে সমর্থকদের, আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই অর্থহীন ইন্টারভিউ আর কিছু আলোচনা করার নেই। শি ডাজন্ট ডিজার্ভ আমাদের অ্যাটেনশন। তবে এইটা দিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার করলে বুঝবেন যে আওয়ামী লীগ বিপদে পড়েছে, মহাবিপদে। তারা জানে তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। তারা নির্বাচন করলেও তাদের দল নেই, নেতা নেই, কে প্রধানমন্ত্রী ম্যাটেরিয়াল কেউ নেই। ওদের কোনো মন্ত্রী হওয়ার মতো লোক নেই, সবাই পালিয়ে চলে গেছে ভারতে ওয়াকারুজ্জামানের সহায়তা। এখন সেই জন্য মরণ কামড় দেওয়ার একটা প্রচেষ্টা করছে। মরেই তো যাবো, মরার আগে দেখি একটা কামড় দিয়ে যায়, কিছু যদি করা যায় বাংলাদেশে ক্ষতি করার জন্য। এই জন্য আমি বলছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন, প্রথমেই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল নন আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগ করেন না, তাদের একতাবদ্ধ হওয়া দরকার। বিএনপি, জামাত, এনসিপি এবং যত দল আছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যারা আছেন, তাদের সবাইকে সমন্বিতভাবে এই আওয়ামী লীগ এবং ভারতকে প্রতিহত করতে হবে। তবে আওয়ামী লীগ বিপদে পড়েছে, বিপদে থাকলেও আমরা গা ঢেলে দিয়ে বসে থাকতে পারি না, আমাদের সজাগ থাকতে হবে। হাসিনার ইন্টারভিউর পর আমরা দেখতে পাচ্ছি আলগা মোমেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা মামলা করতে যাচ্ছে। বললো তারা মামলা করবে বাংলাদেশের অনির্বাচিত ইউনূস সরকারের বিরুদ্ধে। এবং আব্দুল মোমেন 24 তারিখে একটা চিঠি দিয়েছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুটেরেসের কাছে। চিঠি একটা অদ্ভুত চিঠি। এই চিঠিতে মনে হচ্ছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে হুমকি দিচ্ছে যে তোমাদের যে হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট দিয়েছে 2025 সালের 12 ফেব্রুয়ারি, সেই রিপোর্টে অনেক ভুল রয়েছে, বাংলাদেশে কোনো গণহত্যা ঘটেনি, ইত্যাদি ইত্যাদি। তার মানে তারা জাতিসংঘকেও আক্রমণ করছে। তারা জানে ন্যাংটার আর হারানোর কিছু নেই, লজ্জা শরমের ব্যাপারটা নেই, শুধু সম্পূর্ণভাবে বিবস্ত্র উলঙ্গ। তাই জাতিসংঘকে একটা খোঁচা মারতে তারা কৃপণতা করছে না। এটাই তাদের যে তারা যে মহাবিপদে পড়েছে তার একটা বড় প্রমাণ। এবং আইসিসিতে মামলার সময় বলেছে, মামলা করার যে প্রস্তাব দিচ্ছে
রোম স্ট্যাটিউট অনুযায়ী বাংলাদেশ রোম স্ট্যাটিউট রাটিফাই করেছে, রোম স্ট্যাটিউটকে সমর্থন করেছে 2010 সালে। কেন তখন হাসিনার দরকার ছিল তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার করা, তাই তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেরও সমর্থন করলো। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের 15 ধারা অনুযায়ী এই প্রতিবাদ করা যায়, মামলা করা যায় ইত্যাদি। সেখানে আব্দুল মোমেন বলছে 400 আওয়ামী লীগ নেতা এবং সমর্থক মারা গেছেন জুলাই 2024 সাল থেকে, তাদের হত্যা করা হয়েছে এবং 25 জন আওয়ামী লীগের জেলখানায় মারা গেছে। এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, জাতিসংঘের কাছে ওই তথ্য নেই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এগুলো আজগুবি কথা তারা গ্রহণ করবে না। আব্দুল মোমেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে যে চিঠি লিখেছে ওটা আরো মজা। ওটা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।